নিধির ঘুম ভাঙল সকাল ৯টা নাগাদ। এখনো চোখ দুটো খুলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বাধ্য হয়ে খুলল। অন্তত সময়টা তো দেখতে হবে যে কটা বাজে। শাশুড়ি মা তো বলে দিয়েছিল সকাল সকাল উঠে রান্না করতে হবে। আদৌ সেই সময়টা হয়েছে কিনা দেখতে তো হবে। নিধি আশেপাশে হাতড়ে ফোনটা হাতে নিয়ে যখন দেখলো ঘড়িতে ৯টা বাজে, অমনি দু চোখ থেকে ঘুম ছুটে পালালো। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে কোথাও গহনকে দেখতে পেল না নিধি। ঘরের দরজাটাও খোলা। নিধির আর বুঝতে বাকি রইল না যে এই লোক অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। তবে লোকটার আক্কেল জ্ঞান ঠিক কতটা কম সেটাই ভাবছে নিধি। সকাল হয়ে গেছে, নিজের ঘুম ভেঙেছেও, কিন্তু তারপরে একবার নিধিকে ডাকেনি। মানুষটার মাথায় কি সামান্য বুদ্ধি নেই যে শ্বশুরবাড়িতে বাড়ির বউদের এত দেরি অবধি ঘুমোতে নেই? ওনার কি এতটুকু বোধ বুদ্ধি নেই যে কথা শোনাতে পারে? উনি কি নিজের মা বোনদেরকে চেনে না? অবশ্য উনি নিধিকে জানাবেই না বা কেন? উনি তো চানই যেন নিধিকে সবার কাছে কথা শুনতে হয়। উনি তো এটাই চান যে সবাই যেন নিধিকে খোঁচায়, ঠিক যেমন উনি নিজে খোঁচায়। তবে আপাতত আর এসব আজেবাজে ভাবনায় নিজে সময় নষ্ট করতে চাইল না নিধি। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হলো। ড্রয়িং রুমে গিয়ে দেখলো সালমা বেগম সোফায় বসে টিভি দেখছেন। বাড়িতে আর কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কে জানে আদৌ বাড়িতে আর কেউ আছে কিনা, নাকি সবাই নিধির মতনই ঘুমাচ্ছে। নিধি সালমা বেগমের দিকে এগিয়ে গিয়ে মিনমিনে স্বরে বলল, মা, বাকিরা কোথায়? কেউ কি নেই বাড়িতে? নিধির কণ্ঠ পেয়ে সালমা বেগম ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, আছে তো, ঘুমোচ্ছে ওরা। গহনার জামাই শুধু বাইরে বেরিয়েছে। ও আচ্ছা, আপনি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছেন? সালমা বেগম এবারেও পূর্বের মতন মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ, আমার তো সেই ফজরের সময় ঘুম থেকে উঠার অভ্যেস। আসলে গহনের দাদি মানে আমার শাশুড়ি পছন্দ করতেন না বাড়ির বউদের এত দেরি অবধি ঘুমানো। একদিন যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হতো, সারাদিন কথা শুনতে হতো, সে আমাদের যতই মাথা ব্যথা কিংবা জ্বর সর্দি হোক না কেন। নিধি ঠিক বুঝে উঠতে পারল না যে সালমা বেগম ওকে কি বোঝাতে চাইল। মানে নিধি দেরিতে ওঠার জন্য কি উনি অসন্তুষ্ট, রেগে আছেন, নাকি ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন? আবার নিজের এমন করুণ পরিণতির কাহিনী কেনই বা শোনাচ্ছে হঠাৎ করে? নিধিকে কি বোঝাতে চাইল? যে নিধি অনেক ভালো শাশুড়ি পেয়েছে? নিধির এসব ভাবনার মাঝে সালমা বেগম ফের বলে উঠলেন, গহন নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে গেছে। টেবিলে খাবার সাজানো আছে, তুমি গিয়ে খেয়ে নাও। বাকিদের জন্য অপেক্ষা করো না, ওদের ওঠার আরো দেরি আছে। আপনি খেয়েছেন মা? হ্যাঁ, আমি খেয়েছি। যাও, তুমি খেয়ে নাও। নিধি আর কথা বাড়াতে চাইল না। ডাইনিং রুমে গিয়ে দেখলো টেবিলের উপরে পরোটা ভেজে রাখা আছে, আর সেই সাথে সবজি রান্না করেছে। সবজিটা দেখে নাক ছিটকালো নিধি। পরোটার সাথে একটু ডিম ভাজি না হলে ঠিক জমে না ব্যাপারটা। আর এই শাকসবজি কোন মানুষ খায় নাকি? এসব শাকপাতা তো খাবে গরুরা। নিধি কি আর গরু নাকি যে এসব খাবে? রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো ডিম আছে। নিধি ভাবলো একটা ডিম ভেজে নেবে। ডিমটা হাতে নিতে গিয়েও আবার থেমে গেল। মনে হলো এটা করা বোধহয় উচিত হবে না। বাকিরা যেখানে শুধু সবজি দিয়ে খেয়ে নেবে, সেখানে নিধি বাড়ির বউ হয়ে আলাদা করে ডিম ভেজে খাবে, তাও আবার কারো থেকে অনুমতি না নিয়ে। ব্যাপারটা কেমন যেন একটা দেখায় না? বাড়িতে তো ওর মাকে এটার জন্য প্রায় কথা শুনতে হতো। ডিম খাওয়ার বিভিন্ন নেতিবাচক ভাবনা মাথায় আসতেই নিধির খিদেই মরে গেল। ভাবলো আর যাই করুক না কেন, ডিম খাওয়া যাবে না। এই একটা ডিম খাওয়া সারা জীবনের বদনামের কারণ হয়ে যেতে পারে। চুপচাপ গিয়ে প্লেটে শুধু একটা পরোটা নিল। খালি খালি পরোটাটাই খেয়ে নিল। তবুও সবজি ছুঁয়ে দেখার ইচ্ছে হলো না। খাওয়া দাওয়া শেষে নিধি ঘরে আর যেতে পারলো না। দেখলো ও ডাইনিং রুম থেকে বের হওয়ার আগে সালমা বেগমই এসেছেন। ওনাকে আসতে দেখে আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন মা? হ্যাঁ, আসলে দুপুরে আজ অনেক কিছুই রান্নাবান্না করতে হবে। তোমার দেওর আসছে। কোথা থেকে আসছে? মানে উনি কোথায় থাকেন? বিয়েতেও তো দেখলাম না। বিদেশ থাকেন নাকি? সালমা বেগম নিধির প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। ভিন্ন কথা বললেন, তোমার দেওয়ার সবকিছু আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। দেখো খাবারে যেন ঝাল লবণ ঠিক থাকে। আর একটু গাজরের হালুয়া বানিও, ছেলেটা খুব পছন্দ করে খেতে। আর শোনো, মিতা আজ কাজে আসেনি, ছুটি নিয়েছে। সব তোমায় একাই করতে হবে মা। আর বাড়িটাও অগোছালো হয়ে আছে। বিয়ে ছিল, মানুষের আনাগোনাও বেশি ছিল। রান্নাঘরে যাওয়ার আগে বাড়িটা গুছিও। সালমা বেগম শুধু নিধিকে আদেশ করেই গেলেন। নিধি এত কাজ করতে পারবে কিনা, কিংবা অসুবিধা হবে কিনা, বা কারো সাহায্য প্রয়োজন কিনা, কোনো কিছু জিজ্ঞেস করার কিংবা জানার প্রয়োজন মনে করলেন না। বরং আগেই জানিয়ে দিলেন যে একাই করতে হবে সব। কথাগুলো বলে সালমা বেগম চুপচাপ সেখান থেকে চলে গেলেন। নিধিও আর বিশেষ কিছু মনে করলো না ওনার কথায়। শাশুড়িরা এমনই হবে। আর শ্বশুর বাড়িতে এলে তো কাজ করতেই হবে। ওকে তো আর বসে খাওয়ানোর জন্য এই বাড়িতে আনেনি, তাই না? আর এমনিতেও নিধি তো কোনো রাজার মেয়ে না যে দেমাক দেখিয়ে বসে থাকবে। কাজ তো করতেই হবে।
শাশুড়ির কথা মতো নিধি পুরো বাড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করলো। তবে নিধি একটা কথা বুঝে উঠতে পারছে না যে বাড়িতে এত ধুলো ময়লা কেন থাকবে। কোনোদিন কি কেউ পরিষ্কার করেনি? মনে হচ্ছে মেঝের উপরে বালি পড়ে আছে। এরা কি সবাই খুব বেশি নোংরা? গহনকে দেখে তো তেমন মনে হলো না, বরং যতটুকু গহনকে দেখেছে নিধির ভীষণ খুঁতখুঁতে মনে হয়েছে। গহনের ঘরের কোন কোণাতে একটুও ময়লা খুঁজে পায়নি নিধি। তাহলে বাড়ির এই অবস্থা কেন? নাকি এরা এই অপেক্ষাতেই ছিল যে কবে গহন বিয়ে করে নিধিকে আনবে আর নিধিকে দিয়ে সবটা পরিষ্কার করাবে। সেজন্য হয়তো জীবনেও কেউ বাড়ি পরিষ্কার করেনি। এর মধ্যেই আবার সালমা বেগম মিষ্টি করে হেসে বলে গেছেন যে ঘরটা মুছতে হবে। এসব কাজ করতে নিধির কোনো অসুবিধা নেই। নিজের বাড়িতেও এসব কাজ প্রতিদিন করতেই হতো। নিধি ঘর পরিষ্কার না করলে তো ওর চাচিরা অসুস্থ হয়ে যেত। নিধি ওদের বিছানা গুছিয়ে না দিলে ওনারা সেই বিছানায় ঘুমোতেই পারতেন না। নিধি কাপড় না ধুয়ে দিলে সেই কাপড় ওনারা পরতেই পারতেন না। সেদিক দিয়ে নিধির মনে হলো শ্বশুরবাড়িতে ওকে দিয়ে কম কাজই করে নেওয়া হচ্ছে। সবার আগে নিধি গেল সিনথিয়ার ঘর মুছতে। সিনথিয়া তখনও ঘুমোচ্ছে, দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে। পুরো ঘর অন্ধকার। নিধি যেই না ঘরে ঢুকতে নিল অমনি কোত্থেকে যেন সালমা বেগম এসে চেঁচিয়ে উঠে বললেন, আরে আরে, ওর ঘরে যাচ্ছ কেন? একটু শব্দ পেলেই সিনথিয়ার ঘুম ভেঙে যায়। আর এখন ওর ঘুম ভেঙে গেলে আবার মাথা ব্যথা করবে। তুমি অন্য ঘর মুছে দাও। ও ঘুম থেকে উঠলে তখন ওর ঘর মুছে দিও। নিধি একটু কেঁপে উঠেছিল। তড়িঘড়ি করে সিনথিয়ার ঘর থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দিল। সালমা বেগম নিজের বড় মেয়ের ঘরটা দেখিয়ে বললেন, শম্পার ঘরটা আগে মুছে দাও। বাচ্চা নিয়ে থাকে, নোংরা হয় বেশি ওর ঘর। শাশুড়ির কথা মতো নিধি আগে শম্পার ঘরেই গেল। শম্পা তখন বিছানায় গা এলে দিয়ে আছে। ছোট ছেলে ঘুমোচ্ছে আর বড় মেয়ে খেলছে। নিধি ঘরে ঢুকে শেফাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি বিছানায় গিয়ে বসো, আমি ঘরটা মুছবো এখন। শেফা শুনলো নিধির কথা। ঘর মোছা তখন প্রায় শেষের দিকে নিধির। শম্পা মাথা তুলে দেখলো ঘর মোছা প্রায় হয়ে গেছে। মেয়েকে উদ্দেশ্য করে ড্রেসিং টেবিলের উপর থেকে কিছু একটা আনতে বলল। শেফা নেমে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে সেটা এনে দিল শম্পাকে। শেফায় পায়ে ধুলো লেগেছিল, ফলস্বরূপ ভেজা মেঝের উপরে হাঁটার কারণে আবার সেটুকু জায়গা নোংরা হয়ে গেল। নিধি অসহায় দৃষ্টিতে শেফার নোংরা পায়ের ছাপের দিকে তাকিয়ে রইল। কিছু করার নেই, আবার গিয়ে সেটুকু জায়গা মুছে দিল। একটু পর শম্পা আবার কি যেন এক কাজে বিছানা থেকে নামলো। নিধি নিষেধ করলো, তবে শম্পা কানেই নিল না নিধির কথাটা। আদৌ কোন দরকারি কাজ ছিল কিনা কে জানে। পুরো ঘর জুড়ে এমনি হাঁটাহাঁটি করলো। নিধি দেখলো শম্পার পায়ের ছাপ, তবে আর মোছার প্রয়োজন মনে করলো না। নিধি চলে যেতে নিলে শম্পা উকে ডেকে উঠলো। মেঝের উপর নিজের পায়ের ছাপগুলো দেখিয়ে বলল, আরে আগেই কোথায় যাচ্ছ? দেখো ময়লা লেগে আছে মেঝেতে, এগুলো কে মুছবে? যদি ভালো করে মোছার ইচ্ছে না থেকে থাকে তাহলে এসেছো কেন? ঢং দেখাতে? নিধি দাঁড়িয়ে গিয়ে শম্পাকে উদ্দেশ্য করে বলল, ঢং দেখাতে কেন আসবো? ঘর মোছা কি ঢং দেখানোর মতন কাজ? আর আপনার পায়ে ময়লা লেগেছিল, আমি মুছে দিলে আবার আপনি নিচে নামবেন, আবার ময়লা হবে, তাই আর মোছার প্রয়োজন নেই। শম্পা কিঞ্চিৎ রাগী গলায় বলল, এই মেয়ে শোনো, মুখে মুখে একদম তর্ক করবে না। নতুন বউয়ের মুখে এত তর্ক মানায় না। নিধি বেশ স্বাভাবিক গলায় বলল, আপনার ভাইকেও এই কথাটা বলেছিলাম, আপনাকে বলছি, তর্ক পছন্দ না হলে আমার মতন মেয়েকে এনেছেন কেন? আপু যে কথাটা বলতে জানে, বোবা মেয়েকে আনতেন, তাও আবার বেছে বেছে এমন একটা মেয়েকে ভাইয়ের বউ বানিয়ে এনেছেন যার মুখ বন্ধ থাকেই না। যাই হোক, যথেষ্ট মুছেছি ঘরবাড়ি, এখন আমার কোমর ব্যথা করছে, আর পারবো না। কথাটা বলে নিধি হনহন করে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। শম্পা বিস্ময় ভরা দৃষ্টিতে নিধির যাওয়ার দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করে গেল, শম্পাকে মুখের উপর বলে গেল পারবে না করতে। এই মেয়েটা নিজেকে ভাবে কি? আজ গহন ফিরুক, যদি ওর নামে নালিশ না করেছে তাহলে ওর আর নাম শম্পা না। এই মেয়েটাকে আজকে নিজের জায়গা খুব ভালোভাবে দেখিয়ে দিবে। সেই সাথে মুখে মুখে তর্ক করার কি ফল হতে পারে সেটাও খুব ভালোভাবে বোঝাবে। দুপুর 2টো নাগাদ গহন বাড়ি ফিরল। একা না, সঙ্গে করে আবার নিজের ভাই সাবিতকে নিয়ে এসেছে। নিধির রান্নাবান্না তখন প্রায় শেষ, শুধু বাকি আছে গাজরের হালুয়াটা বানানো। ভাবলো আগে নিজের দেওরকে দেখে আসবে, তারপরে গাজরের হালুয়া বানাবে। কোথায় থেকে ফিরলো, কেমন দেখতে, আদৌ মানুষ কিনা, নাকি আবার গহনের মতনই কোনো দানব, সেটা দেখতে হবে তো। এই ছেলে আসতে না আসতেই বাড়ির সবাই যে মাতামাতি শুরু করে দিয়েছে, তাতে তো মনে হচ্ছে অন্য কোনো গ্রহ থেকে বোধহয় এলো। বসার ঘরে উঁকি দিয়ে দেখলো নিধি সাবিতকে। সাবিত তখন একে একে নিজের মা বোনদেরকে জড়িয়ে ধরে ভালোবাসার বাক্য বিনিময় করছে। নিধি দেখলো পাশে ঋতু দাঁড়িয়ে আছে, অথচ ছেলেটা একবারও ঋতুর সাথে কথা বলল না। ঋতু যে দাঁড়িয়ে আছে সেদিকে হয়তো খেয়াল করেনি।
নিধিকে দরজায় দাঁড়িয়ে উকি দিতে দেখলো গহন। সবার সামনে জোরে করে ডেকে ওকে আর লজ্জায় ফেলতে চাইল না। নিজে উঠে গিয়ে হাত ধরে ওকে ভেতরে নিয়ে এলো। লোকটা যে হঠাৎ হঠাৎ করে কোথা থেকে এসে এভাবে হাত ধরে টেনে নিয়ে যায় নিধি বুঝে উঠতে পারে না। একবার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না। অসভ্য কোথাকার। গহন ইশারায় নিধিকে দেখে সাবিতকে বলল, সাবিত, তোমার বড় ভাবির পরিচয় পেতে। সাবিত এগিয়ে গেল নিধির দিকে। উচ্ছ্বসিত গলায় ভাবি বলে নিধিকে জড়িয়ে ধরতে চাইল। নিধি তৎক্ষণাৎ কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে উঠল, জড়িয়ে ধরতে আছেন কেন? এসব কোন ধরনের আচরণ? দূরে থাকুন। সাবিতের এমন কাজকর্মে গহন নিজে অপ্রস্তুত হয়ে পড়ল। তবে কোনো লজ্জা কিংবা সংকোচ দেখা গেল না সাবিতের চোখে মুখে। বরং পুনরায় বেশ স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, আরে ভাবি, আমি তো তোমাকে ওয়েলকাম করছিলাম। আসলে তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখন তো ছিলাম না। আর তাছাড়া এটা তো খুব কমন ব্যাপার। নিধি রাশভারী গলায় বলল, আমার কাছে মোটো কমন ব্যাপার না। কথা বলার হলে দয়া করে দূরে দাঁড়িয়ে বলবে, আমার অস্বস্তি হয়। গহন বুঝলো পরিস্থিতিটা স্বাভাবিক করতে হবে, তাই সাবিতকে উদ্দেশ্য করে বলল, সবার সাথে সব ধরনের ব্যবহার করা যায় না সাবিত। তুমি এই ধরনের ব্যবহারে অভ্যস্ত হলো নিধি না। ভবিষ্যতে আর এমন কাজ করবে না। যাই হোক, পরিচয় যেহেতু হয়ে গেছে, ঘরে যাও, হাত মুখ ধুয়ে খেতে এসো। সাবিত আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেল। নিধিও হন করে হাঁটতে হাঁটতে নিজের ঘরে চলে গেল। গহন বোধহয় আন্দাজ করতে পারলো যে নিধি ভীষণ রেগে গেছে। সাবিতের আচরণটা তো গহনের নিজেরও পছন্দ হয়নি। তবে নিধির সামনে তেমন কিছু আর বলতেও পারলো না। আর তাছাড়া সবেমাত্র বাড়ি ফিরেছে, এখনই আর এত শাসন করার ইচ্ছে হলো না গহনের। তাই ভাবলো সাবিতের হয় না হয় নিজে ক্ষমা চেয়ে নেবে। ঘরে গিয়ে দেখলো নিধি বিছানার উপর বসে পা দোলাচ্ছে। মুখ দেখে বোঝার উপায় নাই যে মাথার ভেতরে আগুন জ্বলছে। তবে গহন কিভাবে যেন বুঝতে পারলো পরিচয়টা অল্প দিনের, তবে মেয়েটাকে বুঝতে শিখছে ধীরে ধীরে গহন। আর এই মেয়ের মাথায় যে দিন রাত 24 ঘন্টায় আগুন জ্বলে থাকে সেটাও খুব ভালো করে জেনে গেছে গহন। ঘরের ভিতরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল, ছিটকিনি বন্ধ করলো না। নিধির দিকে এগিয়ে গিয়ে হালকা একটু কেশে ওর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। নিধি গম্ভীর গলায় বলে উঠল, শুনছি আমি। ভাইয়ের হয়ে ওকালতি করতে এসেছেন তাই তো? ঘন অপরাধী গলায় বলল, আমি জানি সাবিত কাজটা ঠিক করেনি, তোমার অস্বস্তি হয়েছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। নিধি মাথা তুলে গহনের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, কখনো নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন যে ভাইয়ের অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছেন? আপনাদের পুরুষ জাতির আসলে লজ্জা খুব কম। কথা বাড়িও না নিধি। ক্ষমা চেয়েছি, ক্ষমা করলে বলো করেছ, নয়তো বলো করনি, কথা শেষ। ও, তার মানে আমি ক্ষমা না করলেও যায় আসে না? তাহলে ক্ষমা চাইতে এসেছেন কেন? মানে ধরুন আমি ক্ষমা করলাম না, আপনি ক্ষমা পাওয়ার চেষ্টাও করবেন না। আবারও বলছি, কথা বাড়িও না। সাবিত একটু মিশুক স্বভাবের। আমি বলছি না ও যা করেছে ঠিক করেছে, ও এমন কাজে অভ্যস্ত। আমি তোমাকে এজন্য তোমার নিজের স্বভাবও বদলাতে বলছি না, কিন্তু তোমায় বুঝতে হবে ও তো জানতো না তোমার স্বভাব কেমন, তাই প্রথমবার ভুল করে ফেলেছে। ক্ষমা করতে শেখো মানুষকে। নিধি তৎক্ষণাৎ জবাব দিল না, মাথা নামিয়ে কিছুক্ষণ বসে থাকলো। কে জানে, এটা হয়তো রাগ কমানোর কোনো কৌশল। হঠাৎ করে আবার উঠে দাঁড়ালো। গহন চমকে দু কদম পিছিয়ে গেল। নিধি গহনের দিকে দু কদম এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে, আপনার দেওয়া এই শিক্ষাটা গ্রহণ করলাম। ক্ষমা করতে শিখবো আমি। আপনাকে একটা শিক্ষা দিই, আমাকে যেমন ক্ষমা করতে শিখতে বললেন, ঠিক তেমনি আপনি ক্ষমা চাইতে শিখুন। অন্যের ভুলের জন্য না, নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে শিখুন। কথাটা বলে নিধি ঘর থেকে বেরিয়ে গেল। গহনের মনে হলো নিধি সেদিনকার সিনথিয়ার চুরির ঘটনাটা নিয়ে ওকে ক্ষমা চাওয়ার কথা হয়তো বলে গেল। গহনের হঠাৎ করে মনে হলো আসলে বোধহয় ওর ক্ষমা চাওয়াটা উচিত ছিল সেদিন। তবে কেন যে চাইতে পারলো না কে জানে। তবে গহন ঠিক করলো আজ ক্ষমা চাওয়ার চেষ্টা করবে নিধির কাছে। এই ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো দূর করতে হবে, নয়তো সম্পর্কটা স্বাভাবিক করা সম্ভব না। একবারও তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে এসে সাবিত আয়নার সামনে দাঁড়িয়ে তখন চুল আশ্বাসছে। ঋতুর বলা কথাটা হয়তো কানে গেল, কিংবা হয়তো কানে গেল না। তৎক্ষণাৎ তো কোনো জবাব দিল না। ঋতুর আবার একই কথার পুনরাবৃত্তি করার সাহস হলো না। বেশ অনেকটা সময় পর সাবিত উত্তর দিল, এমনটা তো না যে তোমায় রাস্তায় ফেলে রেখে গেছিলাম। ভালো না থাকার কি আছে? আর যদি এখানে ভালো না থাকো তাহলে কোথায় ভালো থাকবে সেই ব্যবস্থা করো। এভাবে কথা বলছো কেন? আমি কি বলেছি আমি এখানে ভালো ছিলাম না? আমি শুধু বলেছি, তুমি তো জানতে চাইলে না। এবারের প্রশ্নের কোনো উত্তর দিল না সাবিত। বিছানায় গিয়ে আয়েশি ভঙ্গিতে ফোনটা নিয়ে বসে ঋতুকে উদ্দেশ্য করে হুকুম করে বলল, একটা টি শার্ট দাও। ঋতু বাধ্য মেয়ের মতন একটা টি শার্ট এনে এগিয়ে দিল। অনেকদিন পর ফোনটা হাতে পেয়েছে সাবিত, এখন তো আর কোনো মতে ছাড়া যাবে না। ঋতু কিছুক্ষণ চুপচাপ বিছানায় সাবিতের পায়ের কাছে বসে রইল। বেশ অনেকটা সময় পর ঋতু ফের বলে উঠল, আমাদের সন্তান আসবে পৃথিবীতে, সেই নিয়ে কি তোমার কোনো উৎসাহ নেই সাবিত? আজ 3 মাস হলো আমি একা। এই সময়টা আমি তোমায় আমার পাশে আশা করেছিলাম, তুমি ছিলে না বলে
অভিযোগ করছি না, কিন্তু তাই বলে এতদিন কাছে ছিলে না। তারপর আমাদের সন্তানকে নিয়ে তোমার মাঝে বিন্দুমাত্র কোনো আগ্রহ আমি খুঁজে পাচ্ছি না। সাবিত ফোনের উপর থেকে দৃষ্টি তুলে নির্লিপ্ত ভঙ্গিতে ঋতুকে উদ্দেশ্য করে বলল, তোমার ইচ্ছে ছিল বাচ্চার, আমার না। আর এখানে এত খুশি হওয়ারই বা কি আছে? মনে হচ্ছে আর কারো বাচ্চা হয় না, তোমারই প্রথম হবে। আর সব থেকে বড় কথা, বাচ্চা নিয়ে এত আহ্লাদ দেখানোর সময় আমার হাতে নেই। এই বাচ্চা জন্ম দিয়ে তুমি আমাকে সংসারে বাঁধার যে পরিকল্পনাটা করেছো সেটা কোনোদিনও হবে না। আমার যা ইচ্ছে হবে, যেমনভাবে ইচ্ছে হবে তেমনভাবেই চলবো। তোমার পোষালে থাকো, নয়তো নিজের রাস্তা মাপো। কথাটা বলে সাবিত ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। বিছানার উপরে বসে রইল ঋতু। নিজের অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেই আবার সেটুকু মুছে নিল। কেউই তো নেই ঋতুর জীবনে যে ওর চোখের জল মুছে দেওয়ার দায়িত্ব নেবে, তাই নিজেকে নিজেরই সামলাতে হবে। সাবিত খেতে বসেছে, ওকে খাবার পরিবেশন করছে সালমা বেগম। ঋতু তো আছেই, ওর বোনেরাও যেটা পাচ্ছে ভাইয়ের প্লেটে তুলে দিচ্ছে। নিধি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেছে। প্রথমবারই এই ছেলের প্রতি যে রাগটা উঠেছিল, তাতে এখন ওর মুখ দেখারও আর কোনো ইচ্ছে নেই। ডাইনিং রুমে সবাইকে এত ব্যস্ত দেখে গহন আর কাউকে বিরক্ত করতে চাইল না। ড্রয়িং রুমে এসে দেখলো নিধি বসে আছে। নিধিকে উদ্দেশ্য করেই বলল, নিধি, একটা দরকারি কাজ পড়ে গেছে, আমি আসছি, খেয়ে যান। রান্না হয়ে গেছে তো, এসে খাবো, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে গন চলে যেতে নিলে নিধি বিরক্ত করে গলায় বলল, খেয়ে যেতে কত সময় লাগবে? কতই বা খান আপনি? যান, খেয়ে আসুন। আপনার মা খাবার বেড়ে দিচ্ছে ছোট ছেলেকে, আপনি গিয়ে বসলে আপনাকেও দিয়ে দিবে, নাকি আবার আমায় যেতে হবে? ঠিক আছে, চলুন, আমি যাচ্ছি, কোনো ব্যাপার না। এত কিছু করতে পারলে সামান্য আপনাকে ভাত বেড়ে দিতে পারবো না? নিধি উঠতে নিলে গন হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, থাক, কোনো প্রয়োজন নেই, তোমায় আর কষ্ট করতে হবে না, যথেষ্ট কষ্ট করেছো। তুমি আমার বউ, এজন্য আমায় পাশে বসে খাওয়াবে তেমন কোনো ইচ্ছা আমার নেই, আর কখনো আমি তেমন আশায় ছিলামও না। আমার অভ্যাস আছে না খেয়ে থাকার। কথাটা বলে গন চলে যেতে ধরলে নিধি ফের বলে উঠল, আরে বাবা, আপনাকে রাগানোর জন্যই তো এ কথাগুলো বললাম। না খেয়ে যাওয়ার দরকার নেই, চলুন, খেয়ে নেবেন। দুপুর 3টে বাজে। আর কখন খাবেন? রাতে। আর শুনুন, আপনার সাথে একটু আমাকেও খেতে বসাবেন। বিশ্বাস করুন, সকাল থেকে প্রচুর কাজ করেছি, খুব খিদে পেয়েছে। আপনার বাড়ির লোকের তো আমার কথা মাথাতেই নেই। আমি যদি এখন গিয়ে খেতে বসেছি, সবাই আবার কথা শোনানো শুরু করবে, পেট তখন এমনিতে ভরে যাবে। শুনুন না, আপনার খাওয়ার ইচ্ছে না থাকলেও আমার জন্য খেয়ে যান না। ঘর নিজেই পাল্টা অসহায় দৃষ্টিতে তাকালো নিধির দিকে। আসলে মেয়েটার উপর রাগ দেখাবে নাকি মায়া করবে বুঝে উঠতে পারছে না। এদিকে মিটিংয়েরও দেরি হয়ে যাচ্ছে, তবে ইচ্ছে থাকা সত্ত্বেও আর বাইরে যাওয়ার জন্য পা উঠালো না গহনের। নিধিকে উদ্দেশ্য করে বলল, এসো। গহন চেয়ারে গিয়ে বসে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, খেতে বসো। সিনথিয়া, শম্পা, তোমরাও বসো। সালমা বেগম গহনের দিকে তাকিয়ে বলে, না বাবা, আমরা এখন খাবো না, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমরা খেতে বসবো। গহন পড়ল এবার মহাবিপাকে। আর চোখে একবার নিধির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা অসহায় দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে আছে। গহন ঠিক বুঝে উঠতে পারলো না কি করবে, কি করা উচিত। এখন যদি নিধিকে খেতে বসতে বলে, তাহলে নিধিকেই কথা শুনতে হবে। গহনের সামনে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু গহনের আড়ালে ঠিকই বলবে। অনেক কিছু ভাবনা চিন্তা করলো গহন। শেষে নিধিকে বলল, আমার খাবার দাও নিধি। নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে গহনের প্লেটে খাবার তুলে দিল। গহনকে আর কোনো দোষ দিতে ইচ্ছে করলো না। নিধিরও তো খেতে বসতে চাওয়ার কথা মনে হতেই ভয় লাগছে। আর গহনও যে কেন নিধিকে খেতে বসতে বলল না, সেটাও নিধি খুব ভালোভাবেই বুঝলো। নিধি গহনের প্লেটে খাবার তুলে ওর সামনে রাখলো। হঠাৎ করে গহনের ফোনটা বেজে উঠলো। একদম ঠিক টাইমে কলটা এসেছে, তাও সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। গহন ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে কি যেন বলল। সেসব শুনে গহন তাড়াহুড়ো করে বলল, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে গহন উঠে দাঁড়িয়ে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, অফিসে একটা দরকারি কাজ পড়ে গেছে, আমি আসছি, রাতে ফিরবো। সালমা বেগম মাথা নাড়ে সম্মতি জানাতেই গহন এবারে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, আমার খাবারটা তুমি খেয়ে নিও, খাবার নষ্ট করার প্রয়োজন নেই কেমন? এখনই আগে তুমি এটা খেয়ে নাও, নয়তো পরে ভুলে যাবে আর খাবারগুলো নষ্ট হয়ে যাবে। গহন কথাটা বলল ঠিকই, তবে নিধি তাও চেয়ারে বসার সাহস পেল না। এদিকে গহন ওকে এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফের তাড়া দিয়ে বলল, কি হলো, বসো, খেতে বললাম তো, তোমার তো ক্ষুধাও লেগেছে। কথাটা বলে গহন এক প্রকার ওর হাত ধরেই টেনে চেয়ারে বসালো। আর কোনো কথা হলো না সেখানে। গহন চলে গেল। বাকরেও ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিল না, সালমা বেগম বাদে। তবে উনি গুরুত্ব দিল, এখন আর কিছু বললেন না। ওদিকে কেউ না বুঝলো, নিধি তো ঠিকই বুঝলো গহন এই কাজটা কেন করলো। খুব খারাপ লাগলো নিধির। ওর জন্য গহন খেতে পারলো না। এখন তো নিধির মনে হচ্ছে গহনকে ওর কথাটা বলাই উচিত হয়নি। এতক্ষণ যখন অপেক্ষা করলো, আরেকটু অপেক্ষা করেই নিতে পারতো। শুধু শুধু মানুষটার খাওয়া হলো না। নিধি থালায় হাত দিল ঠিকই, তবে এক লোকমা মুখে দিতে পারলো না অপরাধ বোধে।
খিদেটা হঠাৎ করে মরে গেল। খাবার প্লেটটা ঢেকে রেখে হাত ধুয়ে ঘরে চলে গেল। কেউ সেদিকে খেয়ালও করলো না। কারো হাতে তখন অত সময় নেই। সবাই সাবিককে খাওয়াতে ব্যস্ত। আজ পুরোটা দিন খুব বাজে কাটলো নিধির। 1 মিনিটের জন্য বোধহয় একটু কাছ থেকে ফুরসত পায়নি। কেউ যেন নিধির বিশ্রাম নেওয়া সহ্যই করতে পারছিল না। যখনই দেখেছে নিধি একটু বসেছে, তখনই ডাকাডাকি শুরু করে দিয়েছে। নিধির তো মনে হচ্ছে ওকে আসতে দেখে সবাই কাজ করাই ভুলে গেছে। যে যা পাচ্ছে সেই কাজের জন্য হুকুম করছে, মুখের উপরে নাও করতে পারছে না। শাশুড়িমা আগে দায়িত্ব দিয়েছে, বলেছেন সবার খেয়াল রাখতে। এদিকে স্বামীও ভালো না, অভিযোগটা করবে কার কাছে নিধি? আবার সংসারও করতেই হবে। তাই চুপচাপ মুখ বুজে সব সহ্য করে গেল। তার মধ্যে সে সকালে একটু খেয়েছিল, তারপর থেকে আর পেটে খাবারও পড়েনি। দুপুরে তার খাওয়া হলো না। রাতেও ভাবলো গহন ফিরলে একসঙ্গে খাবে, কিন্তু সেই মানুষের তো ফেরার নামই নেই। অবাক করার বিষয় হলো নিধির কাছে গহনের নাম্বারটা পর্যন্ত নেই। যে একবার কল করে একটু খোঁজ নেবে, সেই মানুষটাই বা কেমন? উনি তো চাইলে নিধির নাম্বার জোগাড় করতেই পারতেন। একবার কি নিধির থেকে চেয়ে নেওয়া যেত না? একবার কি নিজ থেকে কল করে নিধির খোঁজ জানতে চাইতে পারতেন না? কিন্তু সেসব তো উনি করবেন না। বউয়ের প্রতি কোনো ভালোবাসা আছে নাকি যে খোঁজ নেবে? রাতে সবাই খাওয়া দাওয়া করে নিল, নিধি বাদে। দুপুরবেলায় সাবিত রান্নার যে খুঁটটা ধরল তা হলো খাবারে নাকি ঠিকঠাক ঝাল হয়নি। নিধি শুধু পারল না মুখের উপর বলতে যে পছন্দ না হলে নিজের যেন রান্না করে খায়। গহন তখনও বাড়ি ফেরেনি। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে গেল ঘুমানোর জন্য। নিধি থালা বাসন সব মাজা শেষে রান্নাঘর পরিষ্কার করে টেবিলটা গুছিয়ে রাখলো। নিধি বোধহয় নিজে ভুলে গেছে যে ওর নতুন বিয়ে হয়েছে। এতদিন পর্যন্ত যা দেখেছে, শুনে এসেছে, তাতে নতুন বউরা নাকি বিয়ের পর ঘোরাঘুরি করে, অথচ নতুন বউ হওয়ার অনুভূতিটা কেমন হয় নিধি সেটাই অনুভব করার সময় পেল না। নিধি জানতো শ্বশুর বাড়ি খুব একটা সুখকর জায়গা না। এখানে অশান্তি হবে, দিনরাত খোঁচা শুনতে হবে, কাজও করতেই হবে। কিন্তু তাই বলে ভেবেছিল অন্তত নতুন নতুন প্রথম কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে দেবে। কিন্তু এরা তো সেই প্রথম দিন থেকেই নিধির শান্তি সহ্য করতে পারছে না। সে যাই হোক, কাজকাম শেষে সবেমাত্র একটু সোফায় এসে বসলো, আর অমনি ঘর থেকে সালমা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। কি সুন্দর মিষ্টি করে নিধিমা বলে ডাকছে। এই মানুষটাকে নিয়ে নিধি ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে। উনি আসলে ভালো না খারাপ ঠিক বুঝে উঠতে পারছে না। মাঝে মাঝে মনে হয় মানুষটা আসলেই ভালো, নিধিকে যথেষ্ট স্নেহ করেন। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় সবটাই ওনার ভালো মানুষের নাটক। বিশেষ করে গহনের সামনে একদম ভালো মানুষ সেজে বসে থাকে। নিধির এসব ভাবনার মাঝে আবারও সালমা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। নিধি গলা উঁচিয়ে বলল, আসছি মা। অনিচ্ছা সত্ত্বেও নিধি উঠে গেল সালমা বেগমের ঘরে। আজকে আর শাড়ি পরেনি, সালোয়ার কামিজ পরেছে। ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিল। বলা যায় না, এটা আবার সমস্যা হয়ে যেতে পারে। দরজায় দাঁড়িয়ে নিধি ভেতরে যাওয়ার জন্য অনুমতি চাইল। সালমা বেগম তখন বই পড়ছেন। নিধির কণ্ঠ পেয়ে বইটা পাশে রেখে দিয়ে মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে বললেন, অনুমতি নেয়ার প্রয়োজন নেই, ভিতরে এসো। নিধি ভেতরে গেল। সালমা বেগম ওকে নিজের পাশে বসার জন্য বললেন। চুপচাপ বাধ্য মেয়ের মতন বসে পড়ল নিধি। আগ বাড়িয়ে নিজে আগেই কোনো কথা বলল না। সালমা বেগমই আগে বললেন, খেয়েছো? না মা, খাইনি, পরে খাবো। গহনের জন্য অপেক্ষা করছো? হালকা একটু লজ্জা পেল নিধি। আমতা আমতা করে বলল, না মা, মানে এমনি আর কি। ভাবলাম উনি এলে একা একা খাবেন, তাই খানি। তুমি অপেক্ষা করে থেকো না, খেয়ে নাও। গহন তো প্রায়ই বাইরে থেকে খেয়ে আসে। আমি কত রাত ওর জন্য না খেয়ে অপেক্ষা করে থেকেছি। পরে ও এলে বলেছে খেয়ে এসেছে। আমি খেয়েছি কিনা খোঁজও নেয়নি। তোমার সাথে দেখো একই কাজ করবে। সে যদি ওনার এতটুকু জ্ঞান না থাকে আমাকে জিজ্ঞেস করার যে খেয়েছি কিনা, তাহলে তো আমার আর কিছু বলার নেই। তবুও আমার ইচ্ছে করছে আজ অপেক্ষা করব আমি। এই নিয়ে আর কোনো কথা তুলতে চাইলেন না সালমা বেগম। নিধিও থেমে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পর পুনরায় জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, তোমার আর গহনের মাঝে সব ঠিকঠাক আছে তো? সালমা বেগম প্রশ্নটা করতে নিধির কপালে আপনা আপনি ঘাড় বাস সৃষ্টি হলো। পাল্টা প্রশ্ন করলো, মানে কি জিজ্ঞেস করতে চাইছেন? আসলে তোমাদের দুজনকে দেখে আমার মনে হয় যে তোমাদের মাঝে সম্পর্কটা ঠিক নেই। আমি তো আমার ছেলেকে চিনি। ও পেয়েছে একদম ওর বাবার গুণ। তোমার শ্বশুরও সবসময় সবকিছুতে শুধু শাসন করতো, সবসময় জোর খাটাতো। যতটুকু ভালোবাসতো তার থেকে 1000 গুণ বেশি অধিকার ফলানোর চেষ্টা করতো জোর করে। গহনের মাঝে এই গুণটা আছে, আমি বুঝি। আসলে এটা ওদের বংশের দোষ। ওদের বংশে একটা কুখ্যাত নিয়ম বলতে পারো, এরা সবসময় স্ত্রীদেরকে দাবিয়ে রাখতে চায়। আজ বুঝলো নিধি গহনের আসল সমস্যা। তাহলে এটা গহনের বংশগত সমস্যা, মানে বংশগতভাবে চলে আসছে যে সব সময় স্ত্রীদের ইশারায় নাচাতে হয়। কখনো স্ত্রীদেরকে ভালোবেসে বুকে আগলে রাখতে নেই, বরং পায়ের নিচে রাখতে হয়, যেন বেশি নাড়াচাড়া করলে একটা লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। নিধিকে ভাবনার জগতে
নিমগ্ন থাকতে দেখে সালমা বেগম ভাবলেন এবার আসল কথাটা বলে ফেলা যাক, যে কারণে তিনি নিধিকে ডেকেছেন। এবার সেই কথাটা সারা দরকার। নিধি তখন ঘোর ভাবনার মাঝে নিমগ্ন। সালমা বেগম নিজের হাত দুটো নিধির হাতের মুঠে নিয়ে মৃদু অপরাধী গলায় বলল, আমি জানি সিনথিয়া যে কাজটা করেছিল সেটা মোটেই ঠিক করেন। গহন তোমার সাথে যে ব্যবহারটা করেছিল সেটা তো আরও বেশি অনুচিত ছিল। আমি ওদের দুজনের হয় ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি কিছু মনে করো না ওদের ব্যবহারে, আসলে ওরা এমনই। তুমি তো পরের বাড়ির মেয়ে, সেজন্য তোমার কদর নেই। আমি তোমার কষ্টটা বুঝেছি, কেননা একসময় আমিও একই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছি। দিদির কথাটা ঠিক ভালো লাগলো না। দৃষ্টি সংকুচিত করে সালমা বেগমের দিকে তাকিয়ে বলল, এতই যখন বুঝেছেন আমার কষ্টটা, তাহলে তখন আপনি চুপ ছিলেন কেন মা? আপনি কেন আপনার ছেলে মেয়েকে শাসন করলেন না? এ আপনার কেমন কষ্ট জানতে পারি কি? একটু থতমত খেয়ে গেলেন সালমা বেগম। মেয়েটাকে যতটা পেঁচালো ভেবেছিলেন, এ তার থেকে অনেক বেশি পেঁচালো। সহজে বিশ্বাস করবেন না সালমা বেগমের কথা, তবে ঘাবড়ালে চলবে না, হার মেনে নিলেও চলবে না। খুব জলদি মনে মনে কারণটা ঠিক করে নিধিকে বললেন, আসলে তখন সবার সামনে যদি আমি কিছু বলতাম তাহলে ঝামেলা আরও বাড়তো। গহনও হয়তো আমার উপরে রাগ করতো তোমার সামনে সিনথিয়াকে ছোট করার জন্য। তবে পরে আমি ঘরে গিয়ে সিনথিয়াকে যথেষ্ট বকাবকি করেছি। নিধি আবারও কপাল কুঁচকে সন্দেহী গলায় বলল, আপনি আমার কাছে আপনার ছেলের নামে বদনাম করছেন কেন? মানে আমি আসলে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছি না। সন্তান যেমনই হোক, মায়ের কাছে তো আদরেরই হয়। অন্তত ছেলের বউয়ের কাছে ছেলের নামে বদনাম করতে এর আগে কখনো আমি কোনো শাশুড়িকে দেখিনি। সালমা বেগম নিজের চোখে মুখে ফুটিয়ে তোলেন অসহায়ত্ব। এর কারণ হলো নিধির বিশ্বাস অর্জন করা। উনি বুঝতে পারছেন নিধি যেমন ওনাকে পুরোপুরি এখনো বিশ্বাস করে উঠতে পারছে না, আবার সেই সাথে এটাও বুঝলেন যে ওনাকে একেবারে খারাপও ভাবছেন না। কিছু সময় নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপরে মলিন হেসে নিধিকে বললেন, তুমিও তো কারো মেয়ে। আমি আমার ছেলে বদনাম করছি না তোমার কাছে। আমি আমার শিক্ষার প্রতি অসন্তুষ্টতা প্রকাশ করছি। আমি আমার ছেলেকে ঠিকঠাক শিক্ষা দিতে পারিনি। মেয়েদের কী করে সম্মান দিতে হয় সেটা আমি ওকে শেখাতে পারিনি। আমি নিজের কাছে নিজে লজ্জিত। আমি জানি আমার ছেলে আমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তবে তারপরেও তোমার সাথে ও যে আচরণগুলো করছে সেগুলো যে ঠিক না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমার ছেলের প্রতি তুমি কোনো ক্ষোভ রেখো না মা। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও, কেননা দোষ ছিল ওর মায়ের শিক্ষাতে। কথাটা বলে সালমা বেগম কেঁদে উঠলেন। নিজে ভেবাচেকা খেলো, তড়িঘড়ি করে বলে উঠল, আরে মা কাঁদছেন কেন? থামুন। আপনার ছেলে যদি এসে আবার দেখে আপনি কাঁদছেন, আমাকেই দোষ দেবে। উনি তো পারেনি শুধু আমাকে দোষ দিতে। আসলে আপনাকে আমি যেমন ভেবেছিলাম আপনি তেমন না। আপনার ছেলে মেয়ে যে কী করে এমন হলো আমি সত্যি বুঝে উঠতে পারছি না। আপনার মেয়েরা কেমন তাতে আমার কিছু যায় আসে না, তবে ছেলেটাকে একটু ভালো বানালেই পারতেন। সালমা বেগম শাড়ির আঁচলে চোখে জলটুকু মুছে নিয়ে বললেন, কোনো মাই তো চায় না সন্তানকে খারাপ শিক্ষা দিতে, আমিও চাইনি। কিন্তু ওর বাবার জন্য এমন হয়েছে। ওর বাবার তো গায়ে হাত তোলারও স্বভাব ছিল। তোমার গায়ে কি কখন হাত তুলেছে? না না, তেমন পর্যায়ে এখন পর্যন্ত আমাদের ঝামেলা যায়নি। তবে হ্যাঁ, এটা ঠিক, ওনার কথা তাও সহ্য করে নেব আমি। তবে ভুলেও যদি উনি কোনোদিন আমার গায়ে হাত তুলছেন, সেদিনই হবে আমার এই বাড়িতে ওনার সংসারে শেষ দিন। এটা সহ্য করতে পারবো না আমি। বাড়িতে প্রবেশ করার জন্য গহনকে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে থাকতে হয় না যে কে কখন এসে দরজা খুলে দেবে। তারপর গহন ভিতরে আসবে, গহনের কাছে চাবি আছে, সেই চাবি দিয়ে ভিতরে ঢুকে যায়। আসলে নিজের জন্য কাউকে বিরক্ত করতে ভালো লাগে না গহনের, অস্বস্তি হয়। প্রতিদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে গহনের সর্বপ্রথম কাজ হলো নিজের মায়ের ঘরে যাও। যদি সালমা বেগম ঘুমিয়ে যায় তাহলে কথা হয় না, তবে উনি না ঘুমোলে মায়ের সাথে গিয়ে টুকটাক কথাবার্তা বলে মায়ের শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তারপর নিজের ঘরে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। ঘরে গিয়ে দেখলো নিধি বসে আছে। ওনাদের মাঝে কি কথা হয়েছে সেসব কানে যায়নি গহনের, তবে দুজনকে দেখে মনে হচ্ছে গল্প করছে। পরিবেশটা খুব ভালো লাগলো গহনের। অন্তত এতটুকু ভেবে নিশ্চিত হলো যে দিদি সারাটা দিন এই বাড়িতে খুব একটা খারাপ কাটেনি। ওর বোনেরা বিরক্ত করলে অন্তত ওর মা ভালো ব্যবহার করেছে। মা, দিদির সংসার ছেড়ে যাওয়ার কথার প্রেক্ষিতে সবেমাত্র সালমা বেগম কিছু একটা বলে উঠতে ধরেছিলেন, হয়তো সায় জানাতে নিধির কথায়। তবে গহনের কণ্ঠটা কানে যেতে মৃদু কেঁপে উঠলেন। গহনকে দেখা মাত্রই আবার স্বাভাবিক হয়ে মুখে হাসি ফুটিয়ে তোলেন। গহন ভিতরে আস্তে আস্তে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, ওষুধ খেয়েছো মা? হ্যাঁ বাবা, খেয়েছি। তোমার সারাদিন কেমন কাটলো? কাজ কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। নিধি চলো। নিধি উঠে দাঁড়ালো। গহনের এত ভালো ব্যবহার ঠিক হজম হলো না। সালমা বেগমের দিকে তাকাতে উনি ইশারায় নিধিকে বুঝালেন যে ওনাদের মাঝে যা আলোচনা হয়েছে সেগুলো যেন গহনকে না বলে। নিধি দাঁড়িয়ে দাঁড়িয়ে গহনের কাজ দেখলো। বিছানার চাদর টান টান করে দিয়ে বালিশ ঠিক করে দিয়ে সালমা বেগমকে শুয়ে পড়তে বলল। উনি শুয়ে পড়লে গহন ওনার গায়ে কাঁথা টেনে দিলেন। তারপর আবার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল।
বেডসাইডের উপর গ্লাসে পানি ঢেলে রাখলো যেন মায়ের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তারপরে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে নিধিকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সালমা বেগম দরজার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করে মনের মাঝে একটা অদ্ভুত অপরাধবোধ তৈরি হলো। উনি নিজেকে প্রশ্ন করলেন, কি করছেন এসব? গহন তো ওনার ছেলে, তবে ছেলের সাথে কেন এমন করছেন? পরক্ষণে আবার ভাবলেন, উনি তো ভুল কিছু করছেন না, যা করছেন ঠিকই করছেন। এই মেয়ে ওনার ছেলের জন্য ঠিক না। নিধিকে ওনার ছেলের জীবন থেকে দূর করতেই হবে। গহন হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে ডাইনিং রুমে এসে দেখলো নিধি চেয়ারে বসে আছে। ঘড়িতে সময় দেখলো রাত 11টা বাজছে। গহনকে আসতে দেখে নিধি একটু নড়চড়ে বসলো। গহন এসে চেয়ার টেনে নিজেও বসে পড়লো। টেবিলে প্লেট রাখাই ছিল, খাবারও সব বাড়িতে রাখা। নিধিকে আর কষ্ট করাতে চাইলো না। নিজে প্লেটটা নিয়ে তাতে ভাত বেড়ে নিতে নিতে নিধিকে উদ্দেশ্য করে বলল, বসে থাকতে হবে না, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়তে পারো। আমার বেড়ে নিয়ে খাওয়ার অভ্যাস আছে, আর আমার জন্য তোমাকে কষ্ট করে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখতে হবে না। আমার তো প্রায় রোজই ফিরতে দেরি হয়, আমি এসে খাবার গরম করে খেয়ে নেব। নিধি বিস্ময় ভরা দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে আছে। যেখানে নিধি দুপুর থেকে না খেয়ে গহনের অপেক্ষায় বসে আছে, সেখানে মানুষটা একবার জিজ্ঞেস করলো না নিধিকে যে ও খেয়েছে কিনা। কি সুন্দর নিজের প্লেটে ভাত বেড়ে নিল। আরে মানুষ তো ভদ্রতার খাতিরে একবার জিজ্ঞেস করে যে খেয়েছে কিনা, কিন্তু এই লোকের তো সেই সামান্য ভদ্রতাটুকুও নেই। তার মানে সালমা বেগম ভুল কিছু বলেনি। এই ছেলের আগাগোড়া পুরোটাই সমস্যায় জর্জরিত। নিজে একবার ভাবলো না খেয়েই ঘুমিয়ে যাবে, কিন্তু পরক্ষণে আবার ভাবলো যে না, এই মানুষটাকে নিজের ভুলটা বোঝানো দরকার যে উনি ঠিক কতটা অভদ্র। আসলে যে ওনার শিক্ষার মাঝে ত্রুটি আছে, সেগুলো ওনাকে বোঝানো দরকার। গহন তখন সবেমাত্র ভাত মেখে প্রথম লোকমা মুখে দিয়েছে। গহনেরও প্রচণ্ড খিদে পেয়েছে। সে সকালে খেয়েছিল, কাজের চাপে তারপরে তো আর খাওয়ার সময় পায়নি। যেই না ভাতটা মুখে দিল, অমনি নিধি বলে উঠল, আমি দুপুর থেকে না খেয়ে বসে আছি, আপনি এলে একসাথে খাবো বলে। নিধির বলা কথাটা গহনের কানে যেতেই খাবার গলায় আটকে গিয়ে কাশি উঠে গেল গহনের। গ্লাসে পানি ঢালা নেই। নিধির ইচ্ছেও হলো না পানি ঢেলে গ্লাসটা এগিয়ে দেওয়া। চুপচাপ বসে রইল। গহন নিজে গ্লাসে পানি ঢেলে সেটা খেলো। কাশিটা থামতে নিধির দিকে তাকিয়ে অপরাধী গলার ব্যতিব্যস্ত হয়ে বলল, আমি খুবই দুঃখিত। আমি তো আসলে জানতাম না যে তুমি না খেয়ে আসো। আসলে আমি ভাবতে পারিনি যে তুমি না খেয়ে থাকবে। বরাবরই রাতে বাড়ি ফেরার পর আমি একাই খাই, কেউই কখনো অপেক্ষা করে থাকে না। আমি আসলে ভাবতে পারিনি যে তুমি অপেক্ষা করছো। আমি খুবই দুঃখিত। আমার আচরণের জন্য লজ্জিত। এই যে চুপচাপ শুধু গহনের কথাগুলো শুনলো আর ওর আচরণ পর্যবেক্ষণ করলো। দেখলো গহন উঠে গিয়ে হাত ধুয়ে এসে নিজেই তড়িঘড়ি করে আরেকটা প্লেটে ভাত তরকারি বেড়ে নিধির দিকে বাড়িয়ে দিয়ে মাথা নিচু করে ফের অপরাধী গলায় বলল, আমি খুবই দুঃখিত। আমি ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি, সত্যি বলছি। আমার কোনো ধারণাই ছিল না যে তুমি আমার জন্য না খেয়ে বসে থাকবে। কেউ কখনোই আমার জন্য বসে থাকেনি। কারো খাবার গরম করে দেওয়ার সময়ও কখনো হয়নি। সত্যি আপনি এসব একা করেন? গহন বেশ স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, আমার জন্য বসে থাকার কি আছে? এমনটা তো না যে ২-১ দিন আমি দেরি করে ফিরি। প্রতিদিন আমার জন্য কষ্ট করে কেউ রাত জেগে বসে থাকবে, এই ব্যাপারটা আমারই ভালো লাগে না। কিন্তু আপনার মা যে বলল আপনার মা নাকি আপনার জন্য বসে থাকে রোজ। ভ্রু কুঁচকে সন্দিগ্ধ গলায় কথাটা বলল নিধি। গহন কিঞ্চিৎ বিস্ময়ের সুরে বলল, মা বলেছে? হ্যাঁ। গহন তৎক্ষণাৎ আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ ভেবে আলতো এসে বলল, হ্যাঁ, মা ঠিকই বলেছে। মা বসে থাকতো, তবে আমি নিষেধ করেছিলাম। তাও অপেক্ষা করতো মা আমার জন্য। যাই হোক, খেয়েও নাও। আর আবারও দুঃখিত। নিধি কথা না বাড়িয়ে চুপচাপ খাবার থালায় হাত দিল। গহনও নিজের চেয়ারে বসে পড়ল। খেতে খেতে হঠাৎ করে নিধির মনে একটা প্রশ্ন এলো, আজকে লোকটা এতবার দুঃখিত বললো কেন? এর থেকে বড় কাণ্ড ঘটিয়েও তো বলে না, তাহলে আজ কি হলো? মনের মাঝে প্রশ্নটা চেপে রাখতে না পেরে করেই ফেলল নিধি। আজ এতবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন কেন? অন্যান্য দিন তো করেন না। ব্যাপারটা গহনেরও মাথায় এলো না। অন্যান্য সময় তো নিধির কাছে ক্ষমা চাইতে একটু হলেও অসুবিধা হয়েছে, তবে আজ কেন যে অসুবিধা হলো না কে জানে। কোনো উত্তর দিল না নিধির প্রশ্নের। নিধিও আর উত্তরের অপেক্ষায় রইল না। ভাবলো বোধহয় ভুলে বলে ফেলেছে। পেটে খিদে আছে তো সেজন্য বোধহয় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। পেটে খাবার পড়লে আবার তেরামি শুরু করবে। গহনের খাওয়া আগে শেষ হলো। নিধি দেখলো খাওয়া দাওয়া শেষে গহন নিজেই রান্নাঘরে গিয়ে নিজের প্লেটটা ধুয়ে রাখলো। নিধির তখনও খাওয়া হয়নি। প্লেটটা ধুয়ে রেখে এসে নিজেই আবার অবশিষ্ট খাবারের বাটিগুলো ফ্রিজে তুলে রাখলো। টেবিলটাও নিজে সুন্দর করে গোছালো। ততক্ষণে দেখলো নিধির খাওয়াটাও শেষ। নিধির সামনে থেকে ওর প্লেটটা নিয়ে বলল, আমি ধুয়ে রাখছি। নিধু মৃদু ব্যঙ্গাত্মক গলায় বলল, আবার আপনার পুরুষত্বে আঘাত লাগবে না তো বইয়ের প্লেট ধুতে গিয়ে? গহন একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ প্লেটটা নিয়ে রান্নাঘরে গিয়ে ধুয়ে রাখলো। নিধির সাথে কথা বাড়ানো মানেই ঝামেলা করা, যেটা এখন গহন করতে চাইছে না। ঘরে গিয়ে নিধি ঘুমানোর প্রস্তুতি নিল।
আর গহন গিয়ে ল্যাপটপটা নিয়ে সোফায় বসলো, নিজেই আবার লাইটটা বন্ধ করে দিল। নিধি সোফার দিকে তাকিয়ে দেখলো গহন ওখানে বসে কাজ করছে। একটু গলা উঁচিয়ে বলল, ঘুমানোর ইচ্ছে নেই? এখন নেই, একটু কাজ বাকি আছে। সারাদিন অফিসে তাহলে করেন কি? সেই সকাল থেকে রাত পর্যন্ত অফিসে থেকেও যদি বাড়িতে এসে রাত 12টার পর কাজ করতে হয়, তাহলে তো অফিসে যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না আমি। কোনো নিয়ম নেই আপনার জীবনের, শরীরের কোনো যত্ন নেই, আরাম বুঝেন না। এখন যদি অসুস্থ হন, বিছানায় লুটিয়ে পড়েন, তখন কাজ কে করবে? গহন বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এক লাইনেও কথাটা শেষ করা যেত। যাই হোক, চিন্তা করার জন্য ধন্যবাদ, তবে আমি বিছানায় লুটিয়ে পড়ি না সচরাচর। অভ্যাস আছে আমার রাত জেগে কাজ করার। নিধি বিড়বিড় করে বলল, থাকবেই তো, দানবের মতো শরীর নিয়ে আর লুটিয়ে পড়বেই না বা কি করে? কথাটা বলে কাঁথা মুড়ি দিয়ে নিধি শুয়ে পড়ল। কাজ করতে করতে গহন খেয়াল করলো নিধি শুধু এপাশ ওপাশ ফিরছে। তার মানে মেয়েটা এখনো ঘুমায়নি। মাথার মাঝে হঠাৎ করে গহনের একটা প্রশ্ন এসেছিল একটু আগে। ভেবেছিল সেটা সকালে করবে, তবে যেহেতু নিধি এখন জেগে আছে তাই এখনই কথাটা শেষ করা দরকার। বলা যায় না, সকাল হতে হতে এই মেয়ের আবার ঝগড়া করার মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। নিধি, গহন খুব স্বাভাবিক কণ্ঠে ডাকলো। তবে নিধি খেক করে উঠে বলল, কি হয়েছে? আমি তো স্বাভাবিকভাবে ডাকলাম, স্বাভাবিকভাবে উত্তর দিতে পারো না? নিধি লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, আমার ইচ্ছে ছিল ঘুমানোর, কিন্তু ঘরে সামান্য আলোর উপস্থিতি তো আমার ঘুম হয় না। আর আপনার এই ল্যাপটপের আলোর জন্য আমি ঘুমোতে পারছি না। তাহলে কি মাথাটা গরম হবে না? সকাল হতে না হতেই আমাকে আবার সারা বাড়ি ধোয়া মোছায় লেগে যেতে হবে। এরপরও আপনি বলবেন আমি স্বাভাবিকভাবে কথা বলবো? নিধি ভেবেছিল নিশ্চয়ই এখন আবার এই মাঝরাতে দুজনের মাঝে একটা তুমুল ঝগড়া লেগে যাবে। তবে তেমনটা হলো না। গহন বেশ শান্ত ভঙ্গিতে বলল, অত সকালে উঠার প্রয়োজন নেই। আমি মাকে বলবো যেন কেউ বিরক্ত না করে তোমায়। যতক্ষণ ইচ্ছে ঘুমোতে পারো। আর বাড়ির কাজ তোমায় করতে হবে কেন? এসব কাজ করার জন্য তো মিতাকে রাখা হয়েছে। আমাকে আসতে দেখে তো আপনার মিতও পালিয়েছে, সে নাকি ছুটিতে গেছে। আচ্ছা যাই হোক, আমার দুঃখ সে আমাকেই দেখে নিতে হবে। আপনি তো আর আমার তেমন ভালো স্বামী না যে আমার দুঃখ বুঝবেন। কেন ডাকলেন সেটা বলুন। গহন ল্যাপটপটা পাশে রেখে একটু গুরুতর ভঙ্গিতে নিধিকে বলল, তোমার পড়াশোনা কত দূর যেন? সেটাও জানেন না? হায় আল্লাহ, তুমি এর বিচার করো। এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। গহন বিস্ময় ভরা কণ্ঠে বলল, এত ছোট তুমি? মনে হচ্ছে শুনেছিলাম তুমি অনার্সে পড়তে। এত ছোট মেয়েকে বিয়ে করলাম, সেজন্যই তো মাথায় বুদ্ধিশুদ্ধি নেই, কিচ্ছু নেই। যাই হোক, আমার কিন্তু মাস্টার শেষ আরো 3 বছর আগে। নিধি বিস্ফোরিত নয়নে গহনের দিকে তাকিয়ে বলল, এত বছর আগে মাস্টার শেষ? তাহলে আপনার জন্ম তো প্রাচীন আমলে হয়েছিল। আপনি তো তাহলে বুড়া। তাই তো বলি, সারাক্ষণ এমন খ্যাঁক খ্যাঁক করেন কেন? একটু অপমানিত বোধ করলো গহন। আজ প্রথম যেন কেউ গহনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ওর বয়সটা আসলেই বেড়েছে। না হলে এতদিন তো গহন মনে করতো 30 বছর খুব একটা বেশি না। এখন বয়স নিয়ে আর কথা না বাড়ানোই ভালো, নয়তো আরো সম্মানহানি হতে পারে। পুনরায় নিধিকে বলল, তোমার তো পড়াশোনা করার ইচ্ছে ছিল, কোনো ভার্সিটিতে পরীক্ষা দাওনি? পড়াশোনার কথাটা শুনতেই হঠাৎ করে নিধি কেমন নিস্তেজ হয়ে গেল। উদাস ভঙ্গিতে বলল, ইচ্ছে তো অনেক কিছুই ছিল একসময়, তবে এখন আর কিছুই নেই। সংসার করতে এসেছি, শুধু সংসারই করব, আর কিচ্ছু করব না। আমি তো তোমাকে কখনো বলিনি যে সংসার করতে এসেছো জন্য আর অন্য কিছু করতে পারবে না। আর তাছাড়া তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি চাই তুমি পড়াশোনা শেষ করো। নিধি কিছুক্ষণ নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল গহনের দিকে। অনেক কিছুই ভাবলো, অনেক কিছু মনে পড়ে গেল। এই পড়াশোনা নিয়েই তো যত ঝামেলা। মুহূর্তের মাঝে চোখে মুখে আবার কেমন যেন রাগ ফুটে উঠল নিধির। কঠিন গলায় বলল, পড়বো না। যতটুকু পড়েছি অতটুকুই যথেষ্ট। আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবার আর আমাকে পড়ানোর সামর্থ্য ছিল না। যতটুকু পড়িয়েছে ততটুকুই আমার জন্য অধিক। আর পড়াশোনা করা আমায় মানায় না, তাহলে তো আবার ডানা গজিয়ে যাবে, আর মেয়েদের তো উঠতে নেই। আর মেয়েরা যেন উঠতে না পারে সেই জন্যই তো আপনাদের মতন ছেলেদের সাথে বিয়ে দিয়ে দেয়। আর আপনি যে কঠোর মানুষ, আমি যদি ভুল করে কখনো উঠতে চাই, চট করে আমার ডানাটা কেটে দেবেন। গহনের মাথা যে ঠিক কতটা গরম হলো সেটা বলে বোঝানোর মতো না। তবে এখন এই রাগটা গহন নিধির উপরে দেখাতে চাইল না। কেননা নিধির কথাবার্তা শুনে মনে হলো পড়াশোনা নিয়ে বেশ ভালোই ক্ষোভ জমে আছে ওর মনে। আর এর কারণটা গহন জানতে চায়। গহন নিধিকে বুঝতে চায়, নিধি সব সমস্যাগুলো জানতে চায়। কিন্তু এই মেয়েটা তো ঠিকঠাকভাবে একটা কথা বলে না। গহন পুনরায় শান্ত ভঙ্গিতে নিধিকে জিজ্ঞেস করলো, এক বাক্যে বলো, পড়াশোনা কেন করতে চাও না? নিধি চট করে কিছু একটা বলে উঠতে ধরলে গহন ওকে থামে দিয়ে নিজের কথার পুনরাবৃত্তি করলো, এক বাক্যে বলবে কেন পড়াশোনা করতে চাও না? নিধি বুঝলো গহন এবার ওকে সাবধান করে দিল যে এক বাক্যের বেশি কথা বলা যাবে না। নিধি চেষ্টা করলো এক বাক্যের মাঝে সব শব্দ গোছানোর, তবে পারছে না গোছাতে। মনের মাঝে অনেক কথা জমে আছে, সেই কথাকে এক বাক্যে শেষ করা যায় নাকি? কি এক জ্বালায় পড়ল নিধি। এই বিয়ে করে তো এখন কথা বলার মাঝে এত নিষেধাজ্ঞা চলে এসছে। এদিকে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন নিধির থেকে কোনো উত্তর পেল না, তখন গহনী হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যত বড় করে ইচ্ছে হয় বলো, তবুও বলো। সুযোগটা পেয়ে নিধি ভীষণ খুশি হল। তবে মুহূর্তের মাঝে আবার হাসিটা মিলিয়ে গিয়ে নির্জীব গলায় বলল,
আমার জীবন নষ্টের মূল এই পড়াশোনা। পড়াশোনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি জানেন? নিজের জীবনটা বদলাতে চেয়েছি পড়াশোনা দিয়ে। এই পড়াশোনা দিয়ে আমার বাবা-মার সব ইচ্ছে পূরণ করতে চেয়েছি। এই পড়াশোনা দিয়েই আমার ভাইয়ের একটা উন্নত ভবিষ্যতের চিন্তা করেছি। এই পড়াশোনা দিয়ে নিজেদের সম্মান ফেরানোর কথা ভেবেছি। কিন্তু দেখুন কিচ্ছু হলো না। এখন এই পড়াশোনা শব্দটা শুনলে মাথায় আমার আগুন ধরে যায়। তাই আমি ঠিক করেছি পড়াশোনা আমি করব না। যতই চেষ্টা করুন না কেন আমাকে দিয়ে পড়াশোনা করাতে পারবেন না। আমার মনে হয় তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটাও খারাপ না। পড়াশোনা করতে পারো তুমি, আমি ব্যবস্থা করে দিব। দরকার হলে বেসরকারিতে পড়াবো। খরচ নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বলো কোন ভার্সিটিতে পড়তে চাও? ঢাকায় গিয়ে পড়তে চাই, যেতে দিবেন? নিধি জানে গহন এক বাক্যে নিষেধ করে দিবে। তবে নিধির সেই ভাবনা ভুল প্রমাণিত করে দিয়ে গহন বেশ স্বাভাবিক গলায় বলল, দেব না কেন? নিধি অবিশ্বাস্য গলায় বলল, সত্যিই? হ্যাঁ, সাবির তো ঢাকা থেকে পড়াশোনা করেছে। সিনথিয়াও বলেছে ওর ঢাকারই কোন যেন একটা ভার্সিটি থেকে পড়ার ইচ্ছে। তাহলে তুমি পড়তে চাইলে পড়াবো না কেন? নিধি কিছুক্ষণ বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল গহনের দিকে। তারপরে হুট করে হো হো করে হেসে উঠতে বলল, জানি জানি আমাকে ঢাকায় পড়তে পাঠিয়ে কিছুদিন পর যখন মনে হবে যে শিক্ষিত বউ নিয়ে ঘর করা যায় না, তখন হুট করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। না হলে আমায় ঢাকায় রেখে এখানে অন্য বউকে নিয়ে সংসার করবে। যাই হোক, এত ঝামেলায় আমি যাব না। পড়াশোনাটা আমি সত্যি করব না। সংসার করতে এসেছি, সংসারই করব। আপনারা যত অত্যাচারই করুন না কেন এই বাড়ি আমি ছাড়ব না। কথাটা বলে নিধি খাতা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। একটু পর গহন আবারও নিধির নাম ধরে ডাকলো। নিধির চোখে ততক্ষণে একটু ঘুমের রেশ চলে এসেছে। বালিশ থেকে মাথাটা একটু তুলে ঘুমঘুমু কণ্ঠে গহনকে উদ্দেশ্য করে বলল, কি হলো আবার? গহন নিধির দিকে তাকিয়ে কথা গুলিয়ে ফেলল। ফ্যানের বাতাসে মেয়েটার খোলা চুলগুলো উড়ে এসে মুখের উপর আসছে পড়েছে। মেয়েটা এতটাই অলস যে সেগুলো হাত দিয়ে সরাচ্ছেও না। চোখে মুখে কি এক অদ্ভুত ভাবভঙ্গি ফুটিয়ে রেখেছে। নাক মুখ কুঁচকানো, চোখ দুটো অর্ধেক বন্ধ অর্ধেক খোলা। দেখে মনে হচ্ছে যেন ওভাবেই ঘুমাচ্ছে। গহন খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। এই মুখের দিকে তাকিয়ে থাকা বেশিক্ষণ ঠিক হবে না। ভয়ানক ব্যাপার ঘটে যেতে পারে। এমনও হতে পারে গহন যা বলার জন্য নিধিকে ডেকেছিল সেসব ভুলে গেলে। এদিকে এতটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন গহন কিছু বলল না, তখন নিধি মৃদু বিরক্তিকর গলায় বলল, কিছু বলার হলে বলুন, না হলে আমি ঘুমাবো। নয়তো আপনি এতটা সুন্দর না যে না ঘুমিয়ে সারা রাত তাকিয়ে থাকবো আপনার দিকে। একটু নড়েচড়ে উঠল গহন। মনে মনে সে ভয়ানক কথাটা বলার জন্য নিজেকে প্রস্তুত করলো। কেন যেন এত অস্বস্তি হচ্ছে গহন বুঝে উঠতে পারছে না। আসলে অস্বস্তি হওয়ার সব থেকে বড় কারণ নিধি। কেননা গহন জানে ও এখন যে কথাটা বলবে তার প্রেক্ষিতে নিধি অবশ্যই ওকে খোঁচাবে। দেখা গেল হয়তো খোঁচাতে খোঁচাতেই রাত পেরিয়ে সকাল হয়ে গেল। তবে এত কিছু ভেবে গহনের কাজ নেই। যেহেতু ভুলটা করেছে তাহলে তো ক্ষমা চাইতেই হবে। সরি। চমকে উঠল নিধি। মুহূর্তের মাঝে দু চোখ থেকে ঘুম ছুটে পালালো। তড়িঘড়ি করে উঠে বসে গুরুতর ভঙ্গিতে গহনকে উদ্দেশ্য করে বলল, কি বললেন আবার বলুন তো? আমার সেদিনের আচরণের জন্য আমি দুঃখিত। আসলে আমার তোমার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। আসলে আমি তোমায় সন্দেহ করতে চাইনি। আমি তোমায় সন্দেহ করিও নি, কিন্তু তোমার আচরণের জন্য রাগ হয়েছিল। তোমার চুপ থাকাটা আমার পছন্দ হয়নি। নিধি বিরক্তিকর গলায় বলল, আরে এতে কিছু না বলে মূল কথায় আসুন। কি বললেন যেন? ক্ষমা চাইলেন? আবার চান তো? শুনতে পাইনি। গহনের ভীষণ অস্বস্তি হলো। এখন তো আর কোনো মতে নিধির দিকে তাকানো সম্ভব না। অস্বস্তি জড়ানো গলায় আবারও বলল, আমার আচরণের জন্য আমি দুঃখিত। অসুস্থ হয়ে পড়লেন কি? শরীর খারাপ লাগছে? আচ্ছা দেখুন তো কোন কিছুর পরিবর্তন হলো কিনা। আচ্ছা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না তো? আচ্ছা আপনি তো এখনো দিব্যি সুস্থ সবল ভাবে বেঁচে আছেন। হঠাৎ করে নিধির কথাগুলোর মানে ঠিক বোধগম্য হলো না গহনের। ভেবেছিল মেয়েটার দিকে তাকাবে না, তবে না তাকিয়ে পারলও না। নিধির দিকে দৃষ্টিপাত করে প্রশ্নসূচক গলায় বলল, কি বলছো বুঝলাম না। নিধির চোখে মুখে এবার একটু গম্ভীর ভাব ফুটে উঠল। গলায় কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, আমি বোঝাতে চাইলাম যে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলে কিছুই হয় না। আপনি অসুস্থ হয়ে যাবেন না, কোনো কিছু বদলাবেও না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে না আপনি ক্ষমা চাইলে। বরং যার কাছে ক্ষমা চাইবে তার দৃষ্টিতে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। মাথায় রাখবেন এই কথাটা ক্ষমা চাইলে কোনো ক্ষতি হয় না। তাও আবার নিজের স্ত্রীর কাছে। কথাটা বলে নিধি শুয়ে পড়ল। গহন আসলে অপমানিত বোধ করলো কিনা ঠিক বুঝতে পারল না। নিধি হয়তো বা অপমানই করতে চাইল, কিন্তু যে কথাটা নিধি বলল সেটাও ভুল না। কিছু বদলায় না ক্ষমা চাইলে, বরং মনটা হালকা হয়। গহন আরও উপলব্ধি করলো যে ওর ওই ক্ষমাটা অনেক আগে চেয়ে নেওয়া উচিত ছিল। যদি সঠিক সময় ক্ষমা চাইতো তাহলে নিধিরও এত রাগ থাকতো না। ওর উপরে আর এখন অপমানিত হতে হতো না। সকালে আজও আগে গহনে ঘুম থেকে উঠল। খুবই সাবধানতার সাথে ঘরের প্রত্যেকটা পদক্ষেপ ফেললো যেন নিধির ঘুমের কোনো সমস্যা না হয়। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে দেখলো সোফায় সালমা বেগম বসে আছে। ছেলেকে আগেই তিনি খেতে না বলে ইশারায় নিজের পাশে বসতে বললে গহনও বসলো। সালমা বেগমের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে খুব গুরুতর কিছু বলবেন তিনি। গহন একটু চিন্তিত ভঙ্গিতে বলো, কিছু বলবে মা? কিছু হয়েছে কি? সালমা বেগম বেশ গম্ভীর ভঙ্গিতে বললেন, সাবিতের বিয়ের সময় এক দেখাতে ঋতুকে পছন্দ হয়ে গিয়েছিল।
আমি খুব বেশি চিন্তাতেও ছিলাম না এই ভেবে যে আদৌ মেয়েটা সাবিতের যোগ্য হবে কিনা। তবে তোমার বিয়ে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। সবসময় এই চিন্তাতেই মাথায় এসেছে যে যাকে বাড়িতে আনবো সে আমার ছেলের যোগ্য হবে কিনা। শেষে গিয়ে নিধিকে পছন্দ হলো। তবে আমার এখন মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার জন্য। হঠাৎ করে সালমা বেগমের এই কথার মানে ঠিক বুঝতে পারলো না গণ। ফলস্বরূপ প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ এই কথা মনে হওয়ার কারণ? সালমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দিদি তোমার সাথে সংসার করতে চায় না, পরিবারের চাপে বিয়েটা করেছে। একটা সুযোগ পেলে তোমায় ছেড়ে হয়তো চলে যাবে। ফোনে কার সাথে যেন কথা বলছিল, খুব আজে বাজে গলায় কথা বলল তোমায় নিয়ে। বলল তুমি নাকি ওর গায়ে হাত তুলেছ। গহন তড়িৎ গতিতে বলে উঠল, কখনোই না মা, মেয়েদের গায়ে হাত তোলা স্বভাব আমার নেই। তুমি চেনো না তোমার ছেলেকে। সালমা বেগম দুঃখী ভঙ্গিতে বলেন, সে তো আমি চিনি আমার ছেলেকে, কিন্তু ও যাকে কথাগুলো বলেছিল সে তো নিশ্চয়ই তোমাকে চেনে না। যাকে ও কথাগুলো বলেছিল সে নিশ্চয়ই নিধির বিশ্বস্ত কেউ ছিল, যে তোমার থেকে বেশি নিধির কথাকে বিশ্বাস করবে। যাই হোক, মেয়েটাকে আমার খুব একটা সুবিধার মনে হলো না। তোমাদের সম্পর্কটাও তো আমার মনে হয় খুব একটা ভালো যাচ্ছে না। তাই বলছি, যদি মনে করো একসাথে থাকতে পারবে না, তাহলে দেরি না করে আলাদা হয়ে যাও। সালমা বেগমের কথার প্রেক্ষিতে গহন আলতো একটু হেসে বলল, সবেমাত্র এক হলাম মা, এখনই আলাদা হওয়ার কথা ভাবা তো ঠিক না। আর তাছাড়া যদি নিধি কাউকে আমার সম্বন্ধে আজে বাজে কথা বলে, তাহলে আমার তো সেটা নিধির থেকে জানতে হবে যেন কেন বলল। তুমি চিন্তা করো না, রাতে আমি বাড়ি ফিরে নিধির সাথে এই নিয়ে আলোচনা করব। গহন কথাটা বলে উঠে চলে যেতে নিলে সালমা বেগম তড়িঘড়ি করে বললেন, না না বাবা, নিধির সাথে এই নিয়ে কোনো আলোচনা করো না। তুমি তো তখন বাড়িতে ছিলে না। ও তাহলে বুঝে যাবে যে আমি তোমায় কথাগুলো বলেছি। গহন স্বাভাবিক গলায় বলল, বুঝলে বুঝবে মা, তুমি তো মিথ্যে কিছু বলনি, নিশ্চয়ই সত্যিই বলেছো। বরং আমি যদি ওকে এই কথাগুলো বলি, তাহলে ও বুঝবে নিজের ভুলটা। না না, তার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ছেলে, আমি তোমাকে ভালোবাসি, সেজন্য তোমাকে সাবধান করলাম। আগে ওকে কথাগুলো বলো না, আগে ওর মতিগতি দেখো, তারপরে না হয় বলো। আচ্ছা ঠিক আছে মা, আসছি এখন। কথাটা বলে গহন বেরিয়ে গেল। ছেলেটা যে না খেয়ে গেল সেদিকে খেয়াল নেই সালমা বেগমের। আপাতত স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। এই প্রথম গহনকে একটা কাজ করতে বলে বিপদে পড়ে গিয়েছিলেন তিনি। ছেলেটা আগে তো এমন করতো না। হঠাৎ করে কি এমন হয়ে গেল যে মায়ের কথায় বিশ্বাস না করে আবার তদন্তে নেমে পড়তে চাইল? আবহাওয়া কি তবে বদলাতে শুরু করে দিয়েছে নাকি? আজ নিধির ঘুম ভাঙতে ভাঙতে সকাল 9টা বাজলো। ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখলো তখন চম্পা আর সিনথিয়া বসে খাচ্ছে। নিধিকে দেখতেই মুখ ভেঙচে বলল, যাক তোমার তাও ঘুম ভাঙলো। ভুলে গেছো কি যে তুমি শ্বশুর বাড়িতে থাকো এখন? বাপের বাড়ির বদ অভ্যাস ছাড়ো। তুমি সকাল 10টা পর্যন্ত ঘুমাবে, আর আমরা তাড়াহুড়ো করে উঠে নাস্তা বানিয়ে খেয়ে আবার তোমার জন্য রাখবো নাকি? নিধি ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, বেশ, বানাতে হবে না আমার জন্য, নিজেদের জন্য বানিয়ে নিলেই হবে। আমাকে গহন বলে গেছেন আমি যতক্ষণ ইচ্ছে ঘুমোতে পারি। উনি যদি আবার বলেন যে সকাল সকাল উঠতে হবে, তাহলে উঠতে পারি। যদি আপনাদের আমার হাতে নাস্তা করার ইচ্ছে হয়, তাহলে আরেকটু কষ্ট করে অপেক্ষা করতে হবে আপু। আমার একটু মাথা ব্যথার সমস্যা আছে তো, তার মাঝে এই বাড়িতে আবার মানুষজন কথাও বেশি বলে, তাই সমস্যা বেড়েছে। একনাগাড়ে কথাগুলো বলে নিধি নিজে জিভে কামড় বসালো। এইভাবে কথা বলা উচিত হলো না। কি যে করে না মেয়েটা, সব জায়গায় তো সব কথা বলা যায় না, তাও নতুন বউ হয়ে এভাবে বড় ননদের মুখে মুখে তর্ক করলো। শম্পার দিকে তাকাতেই দেখলো শম্পা হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। নিধি জোরপূর্বক মুখে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, মজা করছিলাম আপু। আপনার খাওয়া দাওয়া কত দূর, শেষ নাকি? একটা ডিম ভেজে এনে দিই? শম্পা মুখ ভ্যাংচিয়ে বলল, লাগবে না, আমার ইচ্ছে হলে আমি নিজেই ভেজে খেয়ে নিতে পারি। তুমি কতক্ষণে বলবে সে আশায় থাকতে হবে না। নিধি আর কোনো কথা বাড়ালো না। সবাই খেয়ে দিয়ে উঠে গেল। নিধি দেখলো ওর জন্য বেঁচে আছে একটা রুটি, আর বাড়িতে পড়ে আছে একটু সবজি। আজও সেই একই খাবার। এই বাড়িতে থাকলে মনে হয় নিধিকে না খেতে পেয়েই মরবে। তবে কিছু করার নেই, আবারও সেই একই খাবারটাই কষ্ট করে গিলে নিল। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল নিধির ডাক। মাঝে মাঝে নিধির মনে হয় এই বাড়ির মানুষগুলো ওকে ভীষণ ভালোবাসে, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কিচ্ছু করতে পারে না নিধিকে ছাড়া, সবসময় নিধিকে ডাকতেই থাকে। হয়তো ভালো লাগে না এক মুহূর্ত নিধিকে না দেখলে। নিধির শয়তানি ভাবনার উপরে নিধির নিজেরই হাসি পেল। একা একা হাসলো। নিধির হাসির মাঝে আবারও ওর ডাক পড়ল। দিনের বেলা সালমা বেগম একের পর এক কাজ বলেই যায় নিধিকে। রাত হলেই আবার ওনার অভিব্যক্তি বদলে যায়। রাত হলে যে দরদটা দেখায় নিধির প্রতি, দিনের বেলা তার একটু দরদ দেখালেই তো কাজটা একটু কমে যায়। অন্তত নিজের মেয়েদেরকে যদি একটু বলে নিজেদের কাজ নিজেদেরকে করে নিতে, তবুও তো নিধি একটু শান্তি পায়। অবশ্য সালমা বেগম যতই ভালো হোক না কেন, মেয়েদের থেকে তো আর ছেলের বউকে বেশি ভালোবাসবেন না, এটাই স্বাভাবিক। নিজের মনকে নিজে বুঝ দিতে দিতে কাজগুলো করলো নিধি। আজ আবারও ঘর মুছতে বলেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিধিকে মুছতে হলো। এই কষ্টের কথাগুলো আর কাকেই বা বলবে? বিয়ে যখন করেছে, সংসারের কাজ তো করতেই হবে। নিজের মাকে যদি এই বিষয়ে কোনো অভিযোগ করে, নিধির মাও তো এই এক কথাটাই বলবে। নিধির কাজের মাঝেই কলিং বেল বেজে উঠল।
নিধি ভাবলো হয়তো অন্য কেউ গিয়ে দরজাটা খুলে দেবে, তবে দেখলো কলিং বেল বেজেই যাচ্ছে কিন্তু কেউ নিজের ঘর থেকে বের হচ্ছে না। মানে দরজাটাও গিয়ে নিধিকেই খুলতে হবে। বাহ, খুব ভালো। হাতে থাকা ঘর মোছার কাপড়টা মেঝেতে ছুঁড়ে মারলো নিধি। ওড়নাটা ঠিকঠাক করে গিয়ে দরজা খুললো। দরজা খুলতে দেখলো আবির দাঁড়িয়ে আছে। চিনতে ভুল হলো না? নিধির গহনের বন্ধু। অনুষ্ঠানের দিন দেখেছিল তো। তবে আবিদের নিধিকে দেখে চিনতে ভুল হলো, বুঝলো যে এটা নিধি। তবে নিধির অবস্থা দেখে চমকে উঠলো। অনুষ্ঠানের দিন যে মেয়েটাকে এত পরিপাটিভাবে সাজগোজ করা দেখলো, আর আজকে সেই মেয়ের এই কি বেহাল দশা। মনে হচ্ছে নিধির উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। পরনের জামা কাপড় হালকা একটু ভেজা, মাথা চুলগুলো এলোমেলো, চোখে মুখে ফুটে উঠেছে ভীষণ রকমের ক্লান্তি। আরে ভাবি, এ কি অবস্থা আপনার? কি হয়েছে আপনার সাথে? নিধি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, বাড়ির বউদের যা অবস্থা হয় আর কি ভাইয়া, খুব ভয়ানক কিছু হয়নি আমার সাথে। যাই হোক, ভিতরে আসবেন, আপনার বন্ধু বাড়িতে নেই। আবিদ হেসে উঠে বলল, আরে আমি তো বন্ধুর সাথে দেখা করতে আসিনি, আমার কাজ তো আপনার সাথে। চলুন ভাবি ভেতরে যাই। নিধি দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। দরজাটা বন্ধ করে দিয়ে নিধি ভেতরে এসে দেখলো আবিদ সোফায় বসেছে। নিধি বুঝলো না আবিদের ওর সাথে কি কাজ থাকতে পারে, আবার আকবারে কিছু বলতেও পারলো না। নিধিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবিদ নিজে বলে উঠল, দাঁড়িয়ে আছেন কেন ভাবি? বসুন। না বসতে হবে না, আপনি বলুন কি বলবেন। আবিদ একটা খাম নিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনাদের বিয়েতে এটা আমার পক্ষ থেকে উপহার ভাবে, 7 দিনের হানিমুন প্যাকেজ। নিধি আমতা আমতা করে বলল, ইয়ে মানে আমাকে না দিয়ে আপনার বন্ধুকে দিলেই হতো। ওকে দিতাম, কিন্তু ওর আবার এত কিছু মনে থাকে না। শেষে দেখবেন তারিখ পার হয়ে যাবে, সেজন্য আপনাকে দিলাম। এটা নিন ভাবে, বিয়ের পরে একটু ঘুরতে হয়। আপনি তো একদম শুরু থেকে দেখছি উঠে পড়ে লেগেছেন সংসারের পিছনে, এত চাপ নিতে নেই। নিধি নিল খামটা, একটু যেন ধন্যবাদ জানাবে সেই সুযোগটা পেল না। তার আগের কানে ভেসে এলো চম্পার কণ্ঠস্বর, এক নাগাড়ে নিধি নিধি বলে ডাকতেই আছে তো ডাকতেই আছে, থামার কোনো নামই নিচ্ছে না। নিধি আবিদকে একটু অপেক্ষা করতে বলে গেল চম্পার কাছে। একটু পর আবার এলো। এবারে ধন্যবাদ জানানোর সুযোগ পেল নিধি, তবে ধন্যবাদের বাইরে একটা বাড়তি শব্দ উচ্চারণ করার সুযোগ পেল না। তার আগে এবার আবার কানে ভেসে এলো সিনথিয়ার কণ্ঠস্বর। এমন না যে নিধি রাগ হলো না, তবে আবিদ যেহেতু বাইরের মানুষ তাই ওর সামনে রাগারাগি করে কোনো লাভ নেই। আবার আবিদকে অপেক্ষা করতে বলে গেল সিনথিয়ার ঘরে। সিনথিয়া তখন বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছে। মেয়েটার এমন নবাবী ভাব দেখলি নিধির গা পিত্তে জ্বলে যায়। রাগী গলায় বলল, কি হয়েছে, ডাকছো কেন? ভাবি, টেবিলের উপর চার্জার আছে, দাও তো। নিধি অবিশ্বাস্যকর গলায় বলল, তুমি চার্জার নেওয়ার জন্য আমায় এত দূর থেকে ডাকলে? হ্যাঁ দাও, সমস্যা কি? আমি উঠতে পারছি না বিছানা থেকে, এতটুকুই করতে পারবে না? ঠিক বলেছ, এতটুকুই আমি করতে পারবো না। নিধির কথাটা শুনে সিনথিয়া লাফ দিয়ে উঠে বসলো। ভেবেছিল নিধিকে কড়া কিছু কথা শোনাবে, তবে সেই সুযোগটা নিধি ওকে দিল না। তার আগে ঘর থেকে বেরে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। সিনথিয়া হা করে তাকিয়ে রইল দরজার দিকে। কত বড় সাহস মেয়েটা সিনথিয়ার কথার অমান্য করে। সিনথিয়ার ঘর থেকে বেরিয়ে নিধি আগে আবিদের কাছে গেল না, আগে গেল রান্নাঘরে। আবিদ অনেকক্ষণ হলে এসেছে, একটু তো নাস্তা দেওয়া দরকার। ফ্রিজ থেকে মিষ্টি বের করে প্লেটে সাজিয়ে নিয়ে গেল আবিদের সামনে। নিধি দেখলো এবারে আবিদের মুখে কোনো হাসি নেই, বরং কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। নিধি টেবিলের উপরে নাস্তার বাটি রেখে ঠোঁটে অল্প হাসি ফুটিয়ে তুলে বলল, অনেকক্ষণ বসিয়ে রেখেছি আপনাকে ভাইয়া, একটু মিষ্টি খান। আর কিছু মনে করবেন না, আসলে বারবার সবাই ডাকছে, এজন্য সময় দিতে পারছি না। আবিদের মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছা হলো না। উঠে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিধিকে বলল, জীবনসঙ্গী হিসেবে খুব ভালো একটা ছেলেকে পেয়েছেন আপনি ভাবে। যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে এই কথাটাই বলবে। তবে এই পৃথিবীর সব থেকে জঘন্য শ্বশুরবাড়ি পড়েছে আপনার কপালে। আসলে আপনার জন্য আফসোস করতেও খারাপ লাগছে। যাই হোক, আমি আসি। এমনিতেই আপনি যথেষ্ট ব্যস্ততার মাঝে আছেন, আর আপনার কাজ না বাড়ায়। কথাটা বলে আবিদ বেরিয়ে গেল। মিষ্টি আর খেলো না। আবিদ বেরিয়ে যেতে নিধি মনে মনে ভাবলো, যে একটা মানুষ অন্তত ওর কষ্ট বুঝেছে। সত্যি বলতে আবিদের থেকে তো এই বাড়ির মানুষগুলোর আপন হওয়ার কথা ছিল, অথচ ওর বাড়ির লোকগুলো নিধির কষ্ট বুঝলো না। তবে আরেকটা প্রশ্ন এলো নিধির মনে, সত্যিই কি নিধি খুব ভালো একজন জীবনসঙ্গী পেয়েছে? বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে ভিডিওটিতে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তী এপিসোডগুলো পেতে এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।